গ্রামে ঈদ কাটানো যে কতটা আনন্দময় তা একমাত্র গ্রামের মানুষরাই বুঝবে। সকালে নামাজ শেষে গরু কোরবানি, দুপুরে রুটি পিঠা আর গরুর মাংস রান্না, আর বিকেলবেলা ব্রাজিল আর্জেন্টিনার অসাধারণ ম্যাচ সহ দারুণ একটা গ্রামের ঈদ ব্লগ দেখতে পারবেন আজকের এই পর্বে। ভোরবেলা সেমাই দিয়ে মিষ্টিমুখ করার মাধ্যমেই আমাদের গ্রামের ঈদ শুরু, আর তারপরে আমি চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আর আমাদের এখানে নামাজ দিয়েছে সকাল 7:30টায়। তবে এটা অনেক ভালো হয়েছে, কারণ মানুষজন খুব দ্রুত নামাজ পড়ে গিয়ে তারপরে গরু কুরবানির কাজে লেগে পড়তে পারবে। তো এবার আসার সাথে সাথেই নামাজ শুরু হয়ে গেল, একদম জাস্ট টাইমেই কিন্তু আমি চলে আসছি। আর কিছুক্ষণ পর নামাজ যখন শেষ হলো, আমি দেখলাম যে আমার অনেক ফ্রেন্ড এবং অনেক পরিচিত ভাইরাই মিসিং, অনেকেই নামাজ পায়নি। যদিও 8টার সময় যদি নামাজটা দেওয়া হতো তাহলেও কিন্তু আহামরি বেশি একটা খারাপ হতো না। এবার প্রিয় ভাইদের সাথে একটু কোলাকুলিতে মেতে উঠলাম, আর ছোট ভাই হিসেবে বড় ভাইদের কাছ থেকে যেটুকু ভালোবাসা পাই এইটাই আসলে অনেক। এবার এখানকার প্রত্যেকটি অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী খুশি করার চেষ্টা করলাম, আর তাদেরকে একটা কথাই বলেছি, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। এবার সরাসরি আমরা গরু নিয়ে চলে আসলাম, আর গরু ধরার দায়িত্ব পড়েছে আমাদের নাহিদ ভাই। আর এই গরুটাকেই একটু পরে মূলত কোরবানি দেওয়া হবে। আর আমাদের নাহিদ ভাই একদম রুস্তমের মতো দেখতে পাচ্ছেন চলে আসছে, সে হচ্ছে আজকে এই গরুর সকল কার্যক্রম কিন্তু করবে। এদিকে আমাদের কাছে স্পাইডারম্যান চলে আসছে, আর দ্রুত কাজের জন্য আমরা নাহিদ ভাইয়ের সাথে স্পাইডারম্যানকেও দিয়ে দেবো। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে হাসনাইদ ভাই কাজ নিয়ে খুবই ব্যস্ত, আর হাসনাইদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ, সে কিন্তু সবসময় কাজের প্রতি ভালো গুরুত্ব দিয়ে থাকে। অবশেষে আমাদের মাংস সাইজ করার কার্যক্রম চলমান, আর গ্রামে দেখতে পারবেন একসাথে সবাই বসে কাজ করে থাকে, কারণ এখানে অন্য মানুষ দিয়ে খুবই কম কাজ করানো হয়, সবকিছু নিজেরাই করে থাকে। আর নিজেদের পরিবারের মানুষ সবাই একসাথে একটা কাজ করার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, একটা আমেজ রয়েছে। গরমের মধ্যে কাজ করতে করতে সবাই যখন অনেক ক্লান্ত, তখন সবাইকে মোজো খাওয়ানোর দায়িত্ব পেলাম আমি। তো সবাইকে একটু মোজো খাইয়ে দেবো, আর মোজো কিন্তু আমার অনেক ফেভারিট। ফাইনালি আমাদের গরু সাইজ করার কার্যক্রম শেষ। এবার মাংস নিয়ে বাড়ি ফেরার পালা। আর দেখতে পাচ্ছেন যে আমি মাথায় নিয়ে যাচ্ছি। আসলে এই জিনিসটার মধ্যেও কিন্তু একটা মজা আছে। আপনারা যারা কোরবানির সময় এরকম কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মাংস নিয়ে বাসায় আসার পরে আমাদের এখন নতুন পর্ব শুরু হয়ে যাবে, আর সেটা হচ্ছে রুটি পিঠা বানানো। আর রুটি পিঠা হচ্ছে আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা। আপনারা জানেন রুটি পিঠা কিন্তু গ্রামের মানুষরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে, আর আমার তো অনেক পছন্দ। পিঠা বানানোর পর এবার সেগুলোকে ভাজার পালা। আর আমি কিন্তু রুটি পিঠা খুব ভালোই ভাজতে পারি, আর ঈদের দিন পরিবারের সাথে এরকম রুটি পিঠার আয়োজনে সেখানে পিঠা ভাজার কিন্তু একটা মজাই আলাদা। এবার আমাদের রুটি পিঠার কার্যক্রম শেষ। এখন আমরা চলে যাব গরুর মাংসের পর্বে। আর এখন দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তারপরে একে একে অন্য সকল মশলাগুলো দিয়ে দেব। আসলে ছেলে হলে কি হয়েছে, রান্নাবান্না কিন্তু খারাপ পারি না। আপনারা হয়তো অনেকগুলো ভিডিওতে সেটা প্রমাণও পেয়েছেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার গরুর মাংসগুলোকে একে একে দিয়ে দেবো, আর গরুর মাংস দেওয়ার পরে সেগুলোকে অনেক ভালোভাবে কষিয়ে নেব। আর তারপর আবার মাঝখান দিয়ে আমি আবার গরুর মাংসের মশলাগুলোকেও দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যদিও ঢাকনাটা কিন্তু আমার কড়াইয়ের চেয়ে অনেকটা বড় মনে হচ্ছে, তাই না? অবশেষে আমাদের মাংস রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবেও সেদ্ধ হয়েছে। তো আমরা এখনই মাংসগুলোকে উঠিয়ে ফেলবো। এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। আর ঈদের দিন গরুর মাংস আর হচ্ছে রুটি পিঠা, এক কথায় অসাধারণ টেস্ট ভাই, যা বলে বোঝানো যাবে না। সেই স্বাদ ছিল, অনেক ভালো হয়েছে রান্নাটা, যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, একদম জিভে লাগার মতো স্বাদ ছিল। অবশেষে বিকেলবেলা চলে আসলাম ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখার জন্য। আর এইদিকে অলরেডি দুই দল মাঠে নেমেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরা রয়েছে তারা। সবার মুখে একটাই কথা যে আমরাই জিতবো, তবে কোন দল জিতবে সেটা তো খেলার পরেই প্রকাশ পাবে। আর এইদিকে ছোট ভাইরা কিন্তু অনেক ভালো একটা আয়োজন করছে, কারণ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কিন্তু খুবই আকর্ষণীয়, আর এই জন্য অনেক দর্শকও থাকবে আজ। এ হচ্ছে আমাদের রেফারি, আজকের রেফারি। যদিও রেফারি কিন্তু পক্ষপাতিত্ব করে, রেফারি কিন্তু না রেফারি হবে নিরপেক্ষ, ঠিক আছে? না রেফারি নিরপেক্ষ নাকি ভাই, দু দলের জন্যই সমান, ঠিক আছে? এই জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা আসলে ভেদাভেদ রাখা যাবে না, কল যেটা ওইটাই হবে। রেফারির গুরুত্বপূর্ণ কথা শেষে একটু পরেই খেলা শুরু হবে। আর এইদিকে ব্রাজিলের ক্ষুদে দর্শকরাও দেখতে পাচ্ছেন যে বসে রয়েছে, আর আমরা তাদের পাশেই বসে খেলা উপভোগ করব।
অবশেষে খেলা শুরু হয়ে গেল আর খুবই টান উত্তেজনা চলতেছে, সবাই অনেক ভালো খেলতেছে, দুই দলই কিন্তু খুবই ভালো খেলতেছে, দারুণ একটি ম্যাচ উপহার দিতেছে ওরা আমাদেরকে। তবে কিছুক্ষণ পরই ব্রাজিল একটি ট্রাফিকার পেয়ে গোল দিয়ে দিল আর তার অল্প সময় পরে আর্জেন্টিনাও আরেকটি গোল দিয়ে সমতায় ফিরে চলে আসলো আর এখন রয়েছে ম্যাচ ড্র অবস্থায়। খুবই টান উত্তেজনা ছিল। আর এদিকে আমার বন্ধু সুজন ও ভাষ্যকার নিয়ে খুবই ব্যস্ত। যেহেতু ম্যাচ ড্র হয়েছে সেক্ষেত্রে এখন ট্রাফিকার হবে, তো আমরা এখন ট্রাফিকার দেখার জন্য যাব। আর আমার বন্ধু সাকিব বলছে যে আর্জেন্টিনাই জিতবে, তো চলুন দেখা যাক কি হয় ট্রাফিকারে। এবার বল মারার জন্য প্রস্তুত ব্রাজিল, দেখি গোল হয় কিনা। তো ইতিমধ্যে বল মেরেও দিল আর কিন্তু গোলও হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে সবাই উল্লাসে মেতে উঠেছে, ব্রাজিল অলরেডি একটা গোল দিয়ে ফেলেছে। এবার আর্জেন্টিনার দলের প্লেয়ারদের মারার পালা, তো তারা এখন বল মারবে, তো দেখি কি হয়। তো তারা মারার পরে আসলে গোল হলো না, খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। তবে আমি কিন্তু এই খেলায় একদম নিরপেক্ষ, আমি কিন্তু কোনো দল করি না। এবার ব্রাজিল গোল, আর্জেন্টিনা গোল হলো না। আর একটা পর্যায়ে ব্রাজিল জিতে গেল ট্রাফিকারের মাধ্যমে। আসলে ট্রাফিকার হচ্ছে ভাগ্য, আসলে যারা ভালো খেলে তারাও মাঝে মাঝে হেরে যায়, তো হার জিত থাকবেই। তো আপনারা আসলে কে কোন দল করেন সেটাও কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন। আর আজকের এই ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। আর সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।